কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব ৪২। যুক্তফ্রন্ট সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রথমবারের মতোই ভূমি সংস্কার কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব দিল। বেনামি ও সরকারের ন্যস্ত জমি উদ্ধার ও বন্টন, জমি থেকে উচ্ছেদ বন্ধ করা, বিনামূল্যে বাস্তুভিটায় যথাসাধ্য ব্যবস্থা করা ইত্যাদি বেশ কয়েকটি কাজ সরকার শুরু করল। যুক্তফ্রন্ট সরকার ভূমি সংস্কার কর্মসূচি রূপায়ণকে সরকারকে সহযোগিতা করার জন্য কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানালো। সরকারের আহ্বানের সাড়া দিয়ে কৃষকদের সংগ্রামী সংগঠন প্রাদেশিক কৃষক সভা এগিয়ে এলো। সরকারি অফিসার ও কর্মচারীদের সংগঠিত কৃষক আন্দোলনের সাহায্য গ্রহণ করার নির্দেশ দেওয়া হলো। বেনামি ও সরকারি যেসব জমি জোতদাররা দীর্ঘদিন ধরে আত্মসাৎ করে রেখেছিল, সেসব জমি উদ্ধার ও বন্টনের এই কর্মসূচিকে ঘিরে গ্রামীণ জীবনে এক ব্যাপক গণ আন্দোলন গড়ে উঠল। দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের আমলে প্রায় ৮ লক্ষ বিঘা জমি গরিব ও ভূমিহীন কৃষকরা দখল নিতে পেরেছিল। উচ্ছেদ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়েছিল। এর ফলে ৫০-৬০ লক্ষ মন ধান জোতদারদের বদলে কৃষকদের গোলায় উঠেছিল এবং খাদ্য সংকটকে কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়েছিল। যদিও আদালতের স্থগিতাদেশ ব্যবহার করে জোতদার মহাজনরা প্রচুর জমি আটক রেখেছিল, তবুও এই সাফল্য অত্যন্ত আশাব্যঞ্জক ছিল। ভূমি সংস্কারের ক্ষেত্রে যুক্তফ্রন্ট সরকার এ সময় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। সরকার বিধানসভায় পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার বিল ১৯৬৯ উত্থাপন করে। দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই এই প্রথম এ ধরনের বিল আনা হলো। এই বিলে পরিবার পিছু ৩ একর পর্যন্ত কৃষিজমিকে খাজনা থেকে ছাড় দেওয়া হয়। এর ফলে ৬০ লক্ষ কৃষিজীবী পরিবার খাজনার কবল থেকে স্থায়ীভাবে রেহাই পায়। খাজনা ছাড় দেওয়ার ফলে সরকারের যে রাজস্ব ঘাটতি হবে তা ৩ একরের বেশি জমির মালিকদের কাছ থেকে বেশি কর ধার্য করে পূরণ করার ব্যবস্থা করা হয়। কলকারখানায় লক্ষ লক্ষ শ্রমিক এ সময় মালিকপক্ষের অন্যায় আক্রমণের বিরুদ্ধে সংগঠিতভাবে আন্দোলনে নামে। কোনো ক্ষেত্রেই যুক্তফ্রন্ট সরকার তাদের সংগ্রাম ভাঙার জন্য পুলিশ পাঠায়নি। ছাঁটাই, মজুরি, বোনাস ও অন্যান্য অধিকারগত প্রশ্নে শ্রমিকেরা এই দিনগুলিতে সংগঠিত আন্দোলনের মাধ্যমে বহু গুরুত্বপূর্ণ জয়লাভ করেছেন। প্রথম যুক্তফ্রন্ট সরকারের আমলে যে স্বতঃস্ফূর্ততা বহু ক্ষেত্রেই দেখা গিয়েছিল, এবার তা অনেকটাই সংগঠিত রূপ নিয়েছে। রাজ্যে চটকলের ২.৫ লক্ষ শ্রমিক এ সময় ঐতিহাসিক ধর্মঘট চালিয়ে মাসে ৩০ টাকা মজুরি বৃদ্ধির দাবি আদায় করেছেন। ২ লক্ষ চা বাগান শ্রমিক, ৫০,০০০ সুতাকল শ্রমিক, ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রমিক, ছোট বড় শিল্পের লক্ষ লক্ষ শ্রমিক এই সরকারের সাহায্যে বহু দাবি আদায় করতে সক্ষম হয়েছেন। দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার শ্রমিক আন্দোলনে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বিধানসভায় সরকারের পক্ষ থেকে ট্রেড ইউনিয়ন বিল উত্থাপন করা হয় এবং বিলটি গৃহীতও হয়। এই বিলের ফলে সংখ্যাগরিষ্ঠ শ্রমিকের গোপন ব্যালট নির্বাচিত ইউনিয়নকে মালিকপক্ষ বিনা শর্তে স্বীকৃতি দিতে বাধ্য থাকবে। কিন্তু এই বিলটি আজও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি। যুক্তফ্রন্ট সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে আগামী বছর থেকে সারা রাজ্যে ৮ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করবে এবং আগামী ৩ বছরের মধ্যে ৬,০০০ প্রাথমিক বিদ্যালয় খোলা হবে। শিক্ষকদের চাকরির মান উন্নত করার দিকে সরকার বিশেষ দৃষ্টি দেয়। মাধ্যমিক শিক্ষকদের জন্য পেনশন প্রকল্প চালু করা হয়। প্রাথমিক শিক্ষকদের স্থায়ীকরণের ব্যবস্থা করা হয় ও তাদের পেনশন রুলস তৈরির কাজে হাত দেওয়া হয়। এইভাবে পশ্চিমবঙ্গের শ্রমিক, কৃষক ও মেহনতি জনসাধারণ যখন যুক্তফ্রন্টকে কাজে লাগিয়ে ও তার সাহায্যে প্রতিক্রিয়াশীল কায়েমি স্বার্থের বিরুদ্ধে তাদের ন্যায়সঙ্গত আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছে এবং তার মধ্যে দিয়ে জনগণের সংগ্রামী শক্তি দ্রুত বিকশিত ও সংহত হচ্ছে, ঠিক তখনই যুক্তফ্রন্ট সরকারকে ভেঙে দেবার ও তার সংগ্রামী চরিত্রকে ভোঁতা করে দেবার জন্য এক গভীর চক্রান্ত দানা বেঁধে ওঠে। প্রথম যুক্তফ্রন্ট সরকারকে সোজাসুজি ভেঙে দেওয়া হয়েছিল। মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে রাজ্যের জনগণ সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা এই স্বৈরাচারী ও অগণতান্ত্রিক কাজকে বরদাস্ত করবে না। তাই এবার কংগ্রেস পর্দার আড়ালে থেকে সোজাসুজি সরকার ভেঙে নিজেদের শাসন কায়েম করার বদলে যুক্তফ্রন্টের বাইরের খোলসটি বজায় রেখে আসল সংগ্রামী চরিত্রকে নষ্ট করার
এবং কার্যত কায়েমি স্বার্থের তল্পিবাহক এক সরকার প্রতিষ্ঠা করার চক্রান্ত শুরু করল। এই চক্রান্তের মূল কথা ছিল সিপিআইএমকে বাদ দিয়ে কংগ্রেসের সাহায্যে সরকার গঠন করা। ভিতর থেকে সিপিআইএম এর বিরুদ্ধেই আক্রমণ কেন্দ্রীভূত করা হলো। এই আক্রমণে কংগ্রেস, কেন্দ্রীয় সরকার, বামপন্থী হঠকারীরা, যুক্তফ্রন্টের কিছু শরিক সকলেই যোগ দিল। ইতিমধ্যে কেরালায় এমন ধরনের প্রচেষ্টা হয়েছে, তার ফলে সেখানে যুক্তফ্রন্ট সরকারের পতন ঘটেছে। কেরালার মতো পশ্চিমবঙ্গেও অজুহাত তোলা শুরু হলো। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কর্তৃক দলীয় স্বার্থে প্রশাসন ব্যবহার, গায়ের জোরে অন্য দলকে দমন করার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রচেষ্টা, সিপিআইএম এর বড় ভাই সুলভ আচরণ ইত্যাদি। বিশেষ করে বাংলা কংগ্রেস নেতারা একেবারে মুখের লাগাম ছেড়ে দিয়ে যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে গোয়েবলসীয় কায়দায় কুৎসা রটাতে শুরু করলেন। 1969 এপ্রিল মাসে রবীন্দ্র সরোবরে এক জলসা উপলক্ষে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। কিন্তু এই ঘটনা নিয়ে বিশেষ করে যুক্তফ্রন্ট সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে নজিরবিহীন নোংরা কুৎসার প্রচার শুরু হলো, যেহেতু এই দপ্তরের মন্ত্রী সিপিআইএম এর প্রতিনিধি। ঘটনার পরের দিন বিভিন্ন সংবাদপত্রগুলির রিপোর্টে নারীর সম্ভ্রমহানির কোনো রিপোর্ট ছিল না, কিন্তু 2-3 দিন পর থেকে সংবাদপত্রগুলিতে রোমহর্ষক সব কল্পিত কাহিনী ছাপা হতে লাগলো। প্রচার করা হতে লাগলো যে বহু ব্যক্তি নিহত হয়েছে, বহু মহিলার মৃতদেহ সরোবরের ধারে পড়ে থেকেছে। গোটা রাজ্য, এমনকি বাইরেও তুমুল হইচই ফেলে দেওয়া হলো যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিশ্চিহ্ন হয়ে গেছে। এই দুর্ভাগ্যজনক ঘটনার তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিই। 1969 16 ডিসেম্বর এই তদন্তের দায়িত্বপ্রাপ্ত ঘোষ কমিশনের রায় বেরোয়। ঘোষ কমিশন তার রায়ে সুস্পষ্টভাবে জানায় যে রবীন্দ্র সরোবরে সেদিন নারী লাঞ্ছনার কোনো ঘটনা ঘটেনি। কমিশনের তরফ থেকে সাংবাদিকদেরও সাক্ষ্য দেবার আহ্বান জানানো হয়েছিল। কেবলমাত্র স্টেটসম্যান ও হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের সাংবাদিক কমিশনের সামনে উপস্থিত হন, কিন্তু তারাও কোনো প্রকার নারী লাঞ্ছনার ঘটনার প্রত্যক্ষদর্শী বিবরণ দিতে পারেননি। আরেকটি ঘটনার কথা উল্লেখ করব। যুক্তফ্রন্ট বিরোধী চক্রান্ত যে কত গভীরে পৌঁছেছিল এই ঘটনা তার প্রমাণ। 29 জুলাই বাসন্তীতে এসইউসির সমর্থক ও পুলিশদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ নিহত হন। 31 জুলাই নিহত পুলিশের মৃতদেহ নিয়ে শোক মিছিল বেরোয়, কিন্তু এই শোক মিছিলের নাম করে উচ্চপদস্থ কিছু অফিসারের পরিচালনায় পুলিশের এক বিরাট বাহিনী বিধানসভার লবিতে ঢুকে উন্মত্ত তাণ্ডব চালায়। বহু চেয়ার টেবিল মনীষীদের প্রতিকৃতি ভেঙে চুরমার করে। তারা স্লোগান দিতে থাকে যুক্তফ্রন্ট সরকার নিপাত যাক, জ্যোতি বসুর মুন্ডু চাই ইত্যাদি। লবিতে এইসব কাণ্ডের পর তারা বিধানসভা কক্ষে গিয়ে ঢোকে। বহু মাইক স্ট্যান্ড তারা উপরে ফেলে দেয়, কয়েকজন বিধানসভা সদস্যের গায়েও তারা হাত তোলে। কিছু পুলিশ স্পিকারের ঘরও তছনছ করে। এই সমস্ত ঘটনা ঝড়ের মতো ঘটে যায় মাত্র 5 মিনিটের মধ্যে। এই সময় কংগ্রেসের একজন নেত্রী পুলিশদের বলেন, আপনারা উপমুখ্যমন্ত্রীর ঘরে যান, আপনাদের ওপর অবিচারের প্রতিশোধ নিন। কংগ্রেসের অপর 2 বিধায়ক উন্মত্ত পুলিশদের আমার ঘরটা চিনিয়ে দেয়। আমি তখন বিধানসভায় আমার ঘরে ছিলাম। আমার ঘরের সামনে কর্তব্যরত পুলিশ ও অন্যান্য কয়েকজন তাদেরকে আটকাবার চেষ্টা করেন। আমি ভেতর থেকে বলি, ওদেরকে ঢুকতে দিন, দেখি ওরা কত দূর যায়। ওরা ঘরে ঢোকে উন্মত্তের মতো। ঘরে ঢুকেই দেওয়ালে একটি ফুলদানি ছুঁড়ে মারে। আমি যেমন বসেছিলাম তেমনই বসে থাকি। এতে বোধহয় ওরা একটু হকচকিয়ে যায়। আমি ওইসব পুলিশদের তখন বলি, এই কি মৃতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন? এই গুন্ডামির অর্থ কি? এই ঘরে ঢুকেছেন কেন? এখন যদি বন্দুকগুলো কেড়ে নেওয়া হয় তো কি করবেন? বেরিয়ে যান আমার ঘর থেকে। এরপরেই দেখি তারা আমার ঘর থেকে বেরিয়ে বিধানসভা লবিতে বসে পড়ে। এদিকে কলকাতায় মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী এক কর্মসূচি পালিত হচ্ছিল। ইতিমধ্যে এসপ্ল্যানেডের মিছিলে বিধানসভায় ওই তাণ্ডবের খবর পৌঁছয়। সাথে সাথে মিছিল মুখ ঘুরিয়ে বিধানসভার দিকে আসে। হাজার হাজার মানুষের মিছিল আসছে খবর পেয়ে শেষ পর্যন্ত তাণ্ডবকারী পুলিশরা বিধানসভা ছেড়েও পালায়। পরে বিধানসভা অধিবেশন বসলে আমি বলি, পুলিশদের এই তাণ্ডবে যে পুলিশরা নেতৃত্ব দিয়েছেন তাদের কঠোর সাজা দেওয়া হবে। আমি 2 দিন বাদে বিধানসভায় এই গুন্ডামির জন্য দায়ী 13 জন পুলিশকে বরখাস্তের নির্দেশ দেই। দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার চালাতে গিয়ে একটা চরম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হলো।
আমাদের পার্টির বিরুদ্ধে বাংলা কংগ্রেসের আক্রমণের কোনো বিরাম ছিল না। রাজ্যের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে সিপিআইএম এবং বাংলা কংগ্রেসের রাজনৈতিক অবস্থানগত পার্থক্যজনিত বিরোধের প্রতিফলন পড়ল মন্ত্রিসভার মধ্যেও। একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে অজয়বাবুর সঙ্গে আমার বিতর্ক ঘনীভূত হয়ে উঠল। এই বিতর্ক মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিগত বিতর্ক ছিল না। বিতর্কের শুরু মালদা জেলার গাজল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারের বদলি নিয়ে। অনিবার্য প্রশাসনিক কারণে আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে এই অফিসারকে বদলির নির্দেশ দিই, কিন্তু অজয়বাবু আমার সাথে কোনো আলোচনা ছাড়াই সেই বদলির আদেশ প্রথমে স্থগিত রাখেন, পরে বদলির আদেশটি সম্পূর্ণভাবে প্রত্যাহারের নির্দেশ দেন। আমি বিস্মিত হই। এটা এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না যার জন্য আমার আদেশের ওপর এইভাবে মুখ্যমন্ত্রীর বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে হবে। আমি অজয়বাবুকে চিঠি লিখি, তিনি তার উত্তর দেন। আমি আবারও চিঠি লিখি, অজয়বাবুও আবার উত্তর দেন। চিঠির চাপানুত্তর চলতে থাকে। এই বিতর্ক শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় কোয়ালিশন মন্ত্রিসভার প্রকৃতি, যুক্তফ্রন্টের ঐক্য, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও তার ব্যবহার, এইসব প্রশ্নে। দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হল আইন শৃঙ্খলা বিপন্নর অভিযোগে সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রীর অনশন। সরকারের মুখ্যমন্ত্রী বর্বর সরকার বলে নিজের সরকারকে অভিহিত করলেন। এই ঘটনাটি সংসদীয় রাজনীতিতে একেবারে অভিনব। ক্যাবিনেটের কোনো মিটিংয়েই অজয়বাবু এ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পেশ করেননি, অথবা বাইরে জনসভায় তিনিও তার দল কংগ্রেসের সাথে সুর মিলিয়ে যে রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ আনতেন তার বিরুদ্ধে তাদের দিক থেকে সুনির্দিষ্ট কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রস্তাবও তিনি মন্ত্রিসভার কোনো বৈঠকে উত্থাপিত করেননি। কিন্তু এতৎ সত্ত্বেও তিনি রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে বলে 1969-এর 1 ডিসেম্বর থেকে কার্জন পার্কের তাঁবু খাটিয়ে অনশন শুরু করে দিলেন। সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রীর এই অনশনের আশু ফল হল যে আমলাতান্ত্রিক শাসনতন্ত্রকে একদিকে জনগণের চাপ, অন্যদিকে সরকারের নির্দেশ দিয়ে গণ আন্দোলনের স্বার্থে অনেকটাই ব্যবহার করা যাচ্ছিল, তাও নিষ্ক্রিয় হয়ে গেল। আমলাতন্ত্রের মধ্যে যে প্রতিক্রিয়াশীল অংশটি আমাদের বিরুদ্ধে ছিল তারা এর ফলে দারুণ উৎসাহিত হলো এবং সরকারি নীতি নির্দেশের প্রতি অবহেলা, উপেক্ষা করা বা উদাসীন হওয়া তাদের পক্ষে সহজ হয়ে গেল। অজয়বাবুর বিশ্বস্ত সঙ্গী, মন্ত্রিসভায় আমাদের অন্যতম সহকর্মী, বাংলা কংগ্রেসের নেতা সুশীল ধারা তার বক্তব্যকে একেবারে গোয়েবলিসীয় প্রচারের স্তরে নিয়ে গেলেন। স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে এত কুৎসা ও সাজানো গল্প তিনি বলতে শুরু করলেন যে তার হিসেব রাখাই মুশকিল ছিল। তাদেরকে মদত দিল যুক্তফ্রন্টের কোনো শরিক। এদের বক্তব্য থেকে একটা কথা বেশ স্পষ্ট হয়ে আসছিল, তা হচ্ছে তারা রাজ্যের বিদ্যমান পুলিশি নীতির পরিবর্তন চান, অর্থাৎ গণ আন্দোলনকে, শ্রমিক কৃষকের আন্দোলনকে দমন করার জন্য পুলিশকে ব্যবহার করা হবে না। যুক্তফ্রন্টের এই গৃহীত নীতিকে স্বরাষ্ট্র দপ্তর আন্তরিকতার সাথে রূপায়ণ করে চলেছে, এটারই তারা পরিবর্তন চান। পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়ার যে অভিযোগ তারা আমাদের বিরুদ্ধে করেছেন তারও অর্থ গুরুতর। পুলিশের সক্রিয়তা বলতে কংগ্রেস আমলে এতদিন জনগণ এটাই বুঝতেন যে যোদ্ধার মালিকদের স্বার্থে সক্রিয়তা, মানুষের রুটি রুজির আন্দোলন দমন করার জন্য সক্রিয়তা। যুক্তফ্রন্টই সিদ্ধান্ত গ্রহণ করেছিল সরকারে এলে পুলিশের এই তথাকথিত সক্রিয়তা বন্ধ করতে হবে। কংগ্রেস ও কায়েমি স্বার্থের দল তাই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আনছে। আশ্চর্যের বিষয়, তাতে সুর মিলিয়েছে বাংলা কংগ্রেস। কিন্তু সিপিআইএম মন্ত্রিসভায় থাকতে ও তার হাতে স্বরাষ্ট্র দপ্তর থাকতে তা হতে দিতে পারে না। তাই সিপিআইএম এর বিরুদ্ধে এদের এত গাত্রদাহ। শুধু সমর্থন নয়, বাংলা কংগ্রেসের সাথে হাত মিলিয়ে দক্ষিণপন্থী কমিউনিস্টরা কেরালার মতো পশ্চিমবঙ্গেও যুক্তফ্রন্ট ভাঙার চক্রান্তে মেতে উঠল। এরা প্রকাশ্যেই বলতে লাগলো যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে বাদ দিয়েও যুক্তফ্রন্ট সরকার গঠন করা সম্ভব। জনগণের রায় অনুযায়ী যুক্তফ্রন্টের সবচেয়ে বড় শরিককেই বাদ দিয়ে কংগ্রেসের সমর্থনে মিনিস্ট্রি গড়ে সরকার রাখার ষড়যন্ত্র পর্দার আড়ালে শুরু হলো। উদ্দেশ্যটা পরিষ্কার, কায়েমি স্বার্থবাহীদের রক্ষা করা। আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম জনস্বার্থবাহী কর্মসূচি রূপায়ণের যে উদ্যোগ শুরু হয়েছে তা চালিয়ে যাওয়ার জন্য যুক্তফ্রন্ট সরকারকে টিকিয়ে রাখতে। কিন্তু বাংলা কংগ্রেসের কর্মপরিষদ সিদ্ধান্ত নিল যে 1970-এর 16ই মার্চের মধ্যে তাদের নেতা অজয় মুখার্জি মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন। এই পরিস্থিতিতে আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পাদক প্রমোদ দাশগুপ্ত যুক্তফ্রন্টের অন্তর্গত বিভিন্ন পার্টির কাছে চিঠি লেখেন। ওই চিঠিতে প্রমোদবাবু লেখেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পার্টি প্রথম থেকেই বলে আসছে যুক্তফ্রন্ট চলুক এবং জনগণের নির্দেশ পালন করুক।
এবং সময় সময় যেসব মতপার্থক্য ও সমস্যা দেখা দিচ্ছে তা যুক্তফ্রন্টের অভ্যন্তরেই আলোচনার মধ্য দিয়ে মীমাংসা করা হোক। কংগ্রেসের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় সিপিআইএমকে বাদ দিয়ে মিনি ফ্রন্ট গঠনের ব্যাপারে যেসব বিবৃতি প্রকাশিত হয়েছে, আমরা দ্বিধাহীন কণ্ঠে তার নিন্দা করছি, কারণ আমরা মনে করি তা হবে জনগণের প্রতি চরম বিশ্বাসঘাতকতা এবং তাদের নির্দেশ অমান্য করা। কিন্তু বাংলা কংগ্রেসের যুক্তফ্রন্ট পরিত্যাগ এবং যুক্তফ্রন্ট সরকারের পতন ঘটানোর জন্য একতরফা সিদ্ধান্তের ফলে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। বাংলা কংগ্রেসের যুক্তফ্রন্ট ত্যাগের সিদ্ধান্তের ফলে যুক্তফ্রন্টের সমস্ত শরিক দলের কাছে এখন আশু এবং জরুরি কাজ হচ্ছে একত্রে বসে যুক্তফ্রন্ট এবং তার সরকার যাতে চলে এবং জনগণের স্বার্থসিদ্ধি হয় তার ব্যবস্থা করা। বাংলা কংগ্রেস যুক্তফ্রন্ট ছাড়লেও যুক্তফ্রন্ট সরকার টিকতে পারে, কেননা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠের সমর্থন তার দিকেই রয়েছে। বাংলা কংগ্রেসের নেতা সুকুমার রায় যুক্তফ্রন্টের আহ্বায়কের কাছে এক চিঠিতে জানান যে বাংলা কংগ্রেসের বহু সংখ্যক নেতা ও কর্মী যুক্তফ্রন্টকে সমর্থন করেন এবং অজয় মুখার্জি ও সুশীল ধারার জোটের নিন্দা করেন। কিন্তু বেঁকে বসল দক্ষিণপন্থী কমিউনিস্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক ও এসইউসি। তারাও জানালো যে সিপিআইএম নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে তারা থাকবে না। শেষ পর্যন্ত 16ই মার্চে অজয়বাবু পদত্যাগ করলেন। এই বিশ্বাসঘাতকতার প্রতিবাদে বিপিটিইউসি 12ই জুলাই কমিটি প্রভৃতি শ্রমিক কর্মচারী সংগঠনগুলির আহ্বানে ও অন্যান্য গণসংগঠনগুলির সমর্থনে পরের দিনই অর্থাৎ 17ই জুলাই সারা রাজ্যে সফল সাধারণ ধর্মঘট ও হরতাল পালন করা হয়। আমি রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে বলি, সিপিআইএমকে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গঠনের সুযোগ দিন, আমরা বিধানসভায় আমাদের শক্তি পরীক্ষা দেব। অন্যদিকে কংগ্রেস, বাংলা কংগ্রেস, দক্ষিণপন্থী কমিউনিস্ট, ফরওয়ার্ড ব্লক, এসইউসি রাজ্যপালের সাথে দেখা করে সিপিআইএমকে সরকার গঠনের সুযোগ না দেওয়ার জন্য পরামর্শ দেন। রাজ্যপাল শান্তিস্বরূপ ধাওয়ান ওদের মত অনুযায়ী এবং কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী পশ্চিমবঙ্গে আবার রাষ্ট্রপতি শাসন জারি করেন 1970-এর 29শে মার্চ তারিখে। কিন্তু রাজ্যপাল তার নির্দেশে বিধানসভা ভাঙা এবং মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করলেন না। পশ্চিমবঙ্গে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারেরও এইভাবে ঘৃণ্য উপায়ে 13 মাস শাসনকালেই পতন ঘটানো হলো।